নমস্কার, শুরু করছি জনতার দরবার। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। কি ভয়ঙ্কর! ঠিক এভাবেই প্রস্তুত তালিবানি ত্রাসে সন্ত্রস্ত ভীত হয়ে রয়েছেন আফগানরা। ঠিক এভাবেই যেভাবে আমাদের সেটে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তালিবানি ত্রাস যখন তখন গুলি চলছে, যে কোনো পথে গুলি চলছে, যে কোনো বাড়ির সামনে গিয়ে গুলি চলছে। আজ তাদের স্বাধীনতা দিবস, আজ আরো বেশি করে এই ছবি ধরা পড়েছে আফগানের রাস্তায়। তাহলে কি সত্যি প্রতিবাদের মুখে পড়ছে আফগানরা? আসুন দুটো ছবি দেখাই আপনাদের। স্বাধীনতা দিবসে মহিলারা পথে জাতীয় পতাকা গায়ে দিয়ে দেখছেন এই ছবি আমরা লাগাতার আজ দিনভর আফগানিস্তানের রাস্তা থেকে, কাবুলের রাস্তা থেকে এই ছবি তুলে আনছি আপনাদের সামনে। পথে নেমেছেন কারা? মহিলারা। যে মহিলারা একদম ঘরে লুকিয়ে পড়বেন এটাই আশঙ্কা গোটা বিশ্বের, তারা পথে নামছেন, তারা স্বর উঁচু করছেন তালিবানিদের বিরুদ্ধে এবং জাতীয় পতাকা যেন না বদলায় এই দাবিতে সোচ্চার মহিলারা। তাহলে কি প্রতিবাদের মুখে পড়ছে আফগান তালিবানিরা? প্রতিবাদ হচ্ছে। পাঞ্জশির তার উদাহরণ। পাঞ্জশির দখলে ব্যর্থ তালিবানিরা। পাক সীমান্তের খোঁজতে আফগানিস্তানে পতাকা হাতে মিছিল, নিজের দেশে তালিবানি শাসনের প্রতিবাদ। উত্তর পশ্চিমের কুনার প্রদেশের আসাদাবাদেও প্রতিরোধ। জাতীয় পতাকা নিয়ে মিছিলে চলল তালিবানি গুলি। আফগান পতাকা হাতে পথে নামা নাগরিকদের স্যালুট জানিয়েছেন আমরুল্লাহ সালেহ। পাঞ্জশির থেকে ফের একবার চ্যালেঞ্জ ছুড়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, যিনি নিজেকে এখন কার্যকরী প্রেসিডেন্ট বলে দাবি করছেন। আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর পাঞ্জশির উপত্যকা পান্না আর রেশম চাষের জন্য বিখ্যাত। অপরাজেয় মানসিকতা আর বীর যোদ্ধাদের জন্যও পরিচিত এই এলাকা। পাঞ্জশির কখনো মাথা নত করেনি। পাঞ্জশির শব্দের অর্থ পারস্যের 5 সিংহ। এ এক দুর্জয় ঘাঁটি। 8 দশকে রাশিয়াও দখল করতে পারেনি। পাঞ্জশিরের সিংহ হিসেবে পরিচিত ছিলেন আহমেদ শাহ মাসুদ। 1996 সালে কাবুলের কুর্সি দখল করলেও পাঞ্জশির জিততে পারেনি তালিবান। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এই পাঞ্জশিরের ভূমিপুত্র। পাঞ্জশির থেকে তালিবানের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন সালেহ। তাজিক, উজবেক, হাজারা, তুর্ক সম্প্রদায়ের বহু আফগান সেনা পাঞ্জশিরে আশ্রয় নিয়েছেন। আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে হাত মিলিয়েছেন সালেহ। প্রতিরোধের জন্য আরো অস্ত্র সাহায্যের জন্য পশ্চিম দুনিয়ার কাছে আর্জি জানিয়েছেন আহমেদ মাসুদ। গত কয়েকদিন বারবার চেষ্টা করেও উত্তর মধ্য আফগানিস্তানে বেশ কিছু এলাকায় ঢুকতে পারেনি তালিবান। রুখে দাঁড়িয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। রুখে দাঁড়িয়েছেন উজবেক গোষ্ঠীর নেতা রশিদ দোস্তম, হাজরা জনগোষ্ঠীর নেতা সারওয়ার দানিশ, পাঞ্জশিরের নেতা আমরুল্লাহ সালেহ আহমেদ মাসুদ, তাজিক সামরিক নেতা আট্টা মোহাম্মদ নূর। আফগানিস্তানে বিরোধী জোটে প্রত্যাঘাতের মুখে তালিবান। কাবুল, মাজারি শরীফের মাঝে চারিকার শহর সহ বেশ কয়েকটি এলাকা তালিবানের হাত থেকে ছিনিয়ে নিয়েছে নর্দার্ন। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী সহ বেশ কিছু নেতা আসছেন এই তালিবান বিরোধী জোটের ছাতায়। আমরুল্লাহ সালের হুঙ্কার, পাকিস্তানের পক্ষে গ্রাস করার জন্য আফগানিস্তান অনেক বড়। তালিবানের শাসনের জন্য আফগানিস্তান বিরাট দেশ। আন্তর্জাতিক মহলের সমর্থন চেয়েছেন সালেহ। তালিবানি অত্যাচারের ভয়ে ভিটে মাটি ছাড়ছেন আতঙ্কিত আফগানিস্তানের মানুষ। কাবুল বিমানবন্দরে নতুন করে শরণার্থীর ঢল। নিউজ 18 বাংলা। প্রতি
প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আনবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, আসুন পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রঞ্জিত গোমস, যিনি পুনর্জন্ম পেয়েছেন কার্যত, তালিবানি ত্রাস চোখের সামনে দেখে এসেছেন, কিভাবে ফিরলেন তার মুখ থেকে আমরা শুনবো। রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল কৌশিক সরকার, আমরা তার সঙ্গে কথা বলবো, এবং রয়েছেন কাজী মাসুম আক্তার, অ্যানালিস্ট। আমি শুরুতেই কর্নেল সরকার আপনার কাছে আসি। আমরা পাঞ্চশিট দিয়ে শুরু করলাম, মানে প্রতিরোধ হচ্ছে, তালিবানের পথ নিষ্কণ্টক নয়। মেন হচ্ছে যে দেখুন, যেভাবে আপনারা প্রোগ্রামটা শুরু করলেন, যে একটা ভার্চুয়াল ফায়ারিং এর আওয়াজ দিয়ে, যে এটা যদি অ্যাকচুয়ালি যখন হয় তার অ্যাকচুয়াল এফেক্টটা যে কি, সেটা হয়তো মানে এখানে বসে বোঝা যায় না। সেটা অ্যাকচুয়ালি যারা ফেস করেছে আজকে তারাও হয়তো বুঝতে পেরেছে। কিন্তু এখন যেটা ব্যাপারটা হচ্ছে, যেটা আমি আপনাকে এই বোর্ডের সাহায্যে একটু বুঝিয়ে দিই, যে কাবুল থেকে নর্থ ইস্ট, এই নর্থ ওয়েস্ট এই ডাইরেকশনে, এখানেই এই জায়গাটা পাঞ্চশিট, যেটা ভ্যালি অফ 5 লায়ন্স, যেটা খুব, এবং এটা এমন একটা এরিয়া, সেটা 1980-85 থেকে তারপরে 2001 অবধি তালিবানরা যতই ট্রাই করেছে, বা অ্যাংলো আপনার আফগান, রাশিয়া ট্রাই করেছে, তারা পারেনি। এখনো সেই অবস্থা। এইখান থেকেই যেটা আমার মনে হয়, এখন যে ওনাদের ভাইস প্রেসিডেন্ট সালে, সেখান উনিও এখানকারই মানে বাসিন্দা, এবং এইখান থেকেই হয়তো নেক্সট ইয়েটা শুরু হবে, যেটা দিয়ে মানে এই প্রতিবাদ, যেটা রাস্তায় দেখা যাচ্ছে প্রতিবাদ, এই প্রতিবাদটার উপরে আরো বেশি করে, আর লেডিসরা যেভাবে বেরিয়ে এসছে রাস্তায়, এটা একটা অন্তত মানে সিগন্যাল যে উই উইল নট অ্যাকসেপ্ট ডিফিট লাইক দ্যাট। বেড়ালকে যেমন আপনি কোণঠাসা করে দিলে সেও তো পা মারবে, সেরকমই একটা অন্তত একটা স্টার্টিং হয়েছে। ঠিক, দিস স্টার্টিং ইজ ভেরি মাচ। একদম মসৃণ নিষ্কণ্টক তালিবান দেখে ঘরে ঢুকে যাচ্ছে। বসে বসে মার খাবো নয়। এক্স্যাক্টলি, বসে বসে মার খাবো না, এটা কি বার্তা দিচ্ছেন আফগানরা? জ্যোতির্ময় বাবু, আপনার কি মনে হচ্ছে? সব ডিপেন্ড করছে পাওয়ার কার হাতে। খাওয়া খাওয়াই ইন্টারনাল ফাইট, এই আফগানিস্তানের বহুদিনের ইতিহাস, তালিবান নতুন কিছু দেখাচ্ছে না। এখন যে অবস্থা, তাতে তালিবান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন আফগানিস্তান। তার এগেনস্টে যে আগে যে নর্দার্ন অ্যালায়েন্স ছিল, সে অ্যালায়েন্সের ভেতরে ওয়ার লর্ডস, ট্রাইবাল লর্ডস, এসব নানা রকম ছিল, কিন্তু তারা এখন তো ডিসারেতে রয়েছে। তারা সংঘবদ্ধ হবে, এবং হলেই শুধু হবে না, তালিবানকে হাতে পাওয়ার কিন্তু তালিবানের, তাদের কোনো ব্যাকিং আসতে হবে বিদেশ থেকে। সেই ব্যাকিং যতক্ষণ না আসছে, আগের বার আমেরিকা, ইন্ডিয়া অনেকেই হেল্প করেছিল নর্দার্ন অ্যালায়েন্সকে, যার জন্য নর্দার্ন অ্যালায়েন্স জিতেছিল। এখন উইদাউট দিস ব্যাকিং, শুধু 1-to-1 তালিবানকে ফেস করলে আমার খুব ডাউট আছে কিছু হবে কিনা। এক্স্যাক্টলি। এবং আরো একটি ছবি আমাদের দর্শকদের আমি দেখাতে চাইবো। সারাদিন আমরা দেখিয়েছি আপনাদের, নির্বিচারে গুলি করছে, ডিভাইডার দিয়ে দৌড়চ্ছে, ফুটপাথ ধরে দৌড়চ্ছে তালিবান, হাতে বন্দুক, এবং সে নির্বিচারে গুলি চলছে। কেন? কারণ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে চাইছেন কমন আফগানরা। এই অবস্থায় দাঁড়িয়ে যারা পালিয়ে আসতে পারছেন, যে ভারতীয়রা ফিরে আসতে পারছেন, তারা সত্যি লাকি। রঞ্জিত আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, মানে এটা তো কার্যত আপনি আবার নতুন একটা জীবন পেলেন। হ্যাঁ, নিশ্চয়ই। মানে ঠিক কি হয়েছিল, কি দেখলেন তালিবানি ত্রাস? অ্যাকচুয়ালি যখন আমরা ফিরছিলাম এয়ারপোর্টে, ওই সময় আমরা দেখতে পাই আউটসাইডে অনেক লোকজন দৌড়াচ্ছে, পালাচ্ছে, দেখে আমাদের খুব ভয় লাগছিল। মানে আমরা ভাবছিলাম যে আমরা এয়ারপোর্ট পৌঁছাতে পারবো কিনা, সেটাই ভাবছিলাম তখন। আপনারা গাড়িতে আসছিলেন? হ্যাঁ, আমরা বুলেট প্রুফ গাড়িতে আসছিলাম, কারে আসছিলাম। আচ্ছা, বুলেট প্রুফ, যাতে কোনো বিপদ হলেও আপনারা ঠিক থাকতে পারেন। আসছিলাম তো, আমাদের দেখে খুব ভয় লাগছিল। তাও আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, কিন্তু আউটসাইড এয়ারপোর্টে আউটে অনেক প্রবলেম হচ্ছে। মানে দেখতে পাচ্ছি আমরা যে দৌড়াচ্ছে সবাই, পালাচ্ছে। এইটা তো খুব টেনশনের মোমেন্ট হলে, মানে বুলেট প্রুফ গাড়ির ভিতর থেকে ভয় ভয় তাকাচ্ছেন, বাইরে না জানি কি চলছে, গুলি একটা এসে লাগতে পারে আপনাদের গাড়ির কাছে। হ্যাঁ, মানে খুব ভয় লাগছিল আমাদের, মানে এত ভয় লাগছিল বলে বোঝানো যাবে না, মানে খুব ভয় লাগছিল আমাদের তখন ওই মুহূর্তে। তারপর আমরা এয়ারপোর্টের মধ্যে পৌঁছাই, ওখানেও দেখছি যে অনেক ভিড় এয়ারপোর্টের মধ্যে। তখন মানে এরকম আরো অনেকে রয়েছেন যারা বেরোতে চান আফগানিস্তান থেকে। ওখানে সব দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে ঢুকছে এয়ারপোর্টে, বাচ্চা কাচ্চা ব্যাগেজ ফ্যাগেজ নিয়ে সব দৌড়াচ্ছে। আমরা বুঝতে পারছি যে অনেক প্রবলেম। আর সেদিনকে অ্যাটাক হয়েছে ফার্স্ট কাবুলে। আচ্ছা, আমাদের ফ্লাইট কত তারিখ? এটা 15 আগস্ট। রাইট, 15 আগস্ট। হ্যাঁ, 15 আগস্টে আমাদের ফ্লাইট যখন ওড়ে, তারপরে অ্যাটাক আরম্ভ হয়ে গেছে অলরেডি। মানে আপনারা লাকি সে অর্থ, মানে জাস্ট কান ঘেঁষে বেরিয়ে গেছে। তো বুলেট প্রুফ গাড়িটা পেলেন কোথায়? আমাদের কোম্পানি, আমাদের। আচ্ছা, আপনি ওখানে কিসের কাজ করেন? আমি ওখানে সেফের কাজ করতাম। আচ্ছা,
তো সেই যে কোম্পানির হয়ে করতেন সেই কোম্পানি আপনাদের জন্য সেই ব্যবস্থা কোম্পানি করে। আমাদের জন্য ব্যবস্থা করে আমাদের পাঠিয়েছে। মানে আপনারা কি জানিয়েছিলেন যে এখানে আর আমরা নিরাপদ বোধ করছি না? না, অ্যাকচুয়ালি মানে কোম্পানির কাছেও খবর ছিল যে 15 আগস্টে হয়তো অ্যাটাক হতে পারে, তাই জন্য কোম্পানি সবাইকে পাঠিয়ে দিচ্ছিল। আচ্ছা, মানে কোম্পানি আপনাদের নিরাপত্তার কথা ভেবে যে এখানে থাকাটা একদমই আর সেফ নয়। সেফ নয়। খুব জোর বেঁচে গেছেন, সত্যি বরাত জোরে বেঁচে গেছেন। হয়তো আরেকটু দেরি হলে, বুলেট প্রুফ গাড়ি না পেলে কি হতো কেউ জানে না। যে ছবি দেখছেন ভয়ানক, নির্বিচারে গুলি চলছে রাস্তায়। তাই এখনো যারা আটকে আছেন, এখনো তাদের পরিবার আমাদের দেশে, আমাদের এই বাংলায় চরম উৎকণ্ঠায়। তবে জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী, তিনি বলেছেন প্রথম দায়িত্ব ভারতের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। তুই ওখানে কেমন আছিস? পুলিশ টুলিশ এসছে, তোদের জন্য ব্যবস্থা করবে। আফগানিস্তানে এখনো আটকে বহু ভারতীয়। কোথায় আছেন তারা? তালিবান দেশে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। চিন্তা বাড়ছে নয়াদিল্লির। I think our focus is on ensuring the security in Afghanistan and the safe return of Indian nationals who are there. ক্রমেই ঘোরালো হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। কাবুল জুড়ে তালিবানি চেকপোস্ট, বিমানবন্দরে মুহুর্মুহু গুলি। এই পরিস্থিতিতে কিভাবে আটক ভারতীয়দের এয়ারলিফট করা হবে? তালিবান আসার পরে আফগানিস্তানকে অনুদান দেওয়া বন্ধ করেছে IMF। বরাদ্দ বন্ধ হতেই কাবুলের রাস্তায় সমস্যায় বিদেশিরা। কারণ কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। বিমানবন্দরের বাইরে চলছে তালিবানি তাণ্ডব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বার্তা দিয়েছেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোই অগ্রাধিকার। কিন্তু তালিবান সরকারকে কি স্বীকৃতি দেবে ভারত? তাদের সঙ্গে কি কথা চালাবে? প্রতিবেশী চীন, পাকিস্তান তালিবানের পাশে। পাকিস্তানি জঙ্গিরা আফগান জমি ব্যবহারের খোলা ছাড় পাচ্ছে। ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। উদ্বেগ আরো বেড়েছে তালিবানের পাশে রাশিয়া দাঁড়ানোয়। চীন রাশিয়ার পদক্ষেপ ভারতের বাণিজ্যিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। ইরানের নরম মনোভাবও চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। তালিবানের সঙ্গে মধ্যস্থতাকারী প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত কয়েক বছরে আফগানিস্তানের পরিকাঠামো গড়তে প্রচুর টাকা ঢেলেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন তেমন হলে তালিবান সরকারের সঙ্গে নামকা ভাস্তে সম্পর্ক রাখা যেতে পারে। অর্থাৎ দূতাবাস থেকে নিয়মমাফিক সম্পর্ক রাখা হবে। শর্ত সাপেক্ষে দ্বিপাক্ষিক লেনদেনের রাস্তা খোলা রাখতে পারে নয়াদিল্লি। আফগানিস্তানবাসীর সঙ্গে সুসম্পর্কের ঐতিহ্য বজায় রাখতে চায় নয়াদিল্লি, জানিয়েছেন বিদেশমন্ত্রী। আপাতত তাই মোদী সরকারের ধীরে চলো নীতি। নিউজ 18 বাংলা। আমরা প্রার্থনা করি নিরাপদে সকলে ফিরে আসুন যারা ওখানে আটকে রয়েছেন, যে সমস্ত ভারতীয়। তবে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আর্থিকও, বহুদিনের সম্পর্ক। আপনাদের মনে আছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালায় মিনিকে আখরোট এনে দেবার প্রমিস করেছিলেন কাবুলিওয়ালা? সেই ড্রাই ফ্রুটের যে আকাল হবে এই ঘটনার, এই পরিস্থিতির পর আমরা গতকালই দেখিয়েছিলাম। কিন্তু সম্পূর্ণ বাণিজ্য বন্ধ হয়ে গেলে, সব রফতানি আমদানি বন্ধ হলে ভারত কতটা ক্ষতির মুখে পড়বে দেখি। রবীন্দ্রনাথের গল্পে ছোট্ট মিনির জন্য মেওয়া বাদাম আনতেন কাবুলিওয়ালা রহমত। আজও ভারতের ড্রাই ফ্রুটসের বাজার মানেই আফগান পেস্তা বাদাম। তালিবান ক্ষমতায় আসার পরেই সেই বাজারে আশঙ্কা, লাফিয়ে বাড়ছে দাম। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেলের দাবি, 15ই আগস্টের পর আমদানি রফতানিতে চরম সমস্যায় পড়ছেন ভারতের ব্যবসায়ীরা। পাকিস্তানের পথ ধরে বাণিজ্য বন্ধ করেছে তালিবান। পাকিস্তানের পথে কোনো কার্গো চলছে না। ইরান হয়ে বাণিজ্যের রাস্তা অবশ্য এখনো খোলা আছে। দুবাইয়ের পথ ধরে কিছু বাণিজ্য চলছে। ওষুধ, চিনি, চা, মশলা, ট্রান্সমিশন টাওয়ার আফগানিস্তানে রফতানি করে ভারত। ভারতের বাজারে ড্রাই ফ্রুটের 85%ই আসে আফগানিস্তান থেকে। 2019-20 অর্থবর্ষে ভারত আফগানিস্তান বাণিজ্যের পরিমাণ ছিল $150 কোটি মার্কিন। আফগানিস্তানে ভারতের ছোট বড় মিলিয়ে প্রায় 400টি প্রকল্প চলছে, প্রায় $300 কোটি বিনিয়োগ। এই বিপুল পরিমাণ বিনিয়োগের ভবিষ্যৎ এখন তালিবানের হাতে। ভবিষ্যৎ ঘিরে ঘোর অনিশ্চয়তা। নিউজ 18 বাংলা।
এটা কি তাহলে অনেকটা বড় ক্ষতির মুখে আমরা পড়বো? ইন্ডিয়ান পলিসি তাহলে কি হওয়া উচিত? আমাদের সঙ্গে আক্তারদা আছেন। আক্তারদা, আমাদের দিল্লির নর্থ ব্লক সেই খকিকে খুঁজে পাচ্ছে না, খকিকে, সেই কাবুলিওয়ালার খকি, সে আর পেস্তা বাদাম নিয়ে আসতে পারছে না। কাবুলিওয়ালারা এমনিতে সরল সাদাসিধা হয়, কিন্তু ধর্ম যখন মানুষকে পাগল করে দেয়, যে বিড়ম্বনা হয়, সেই বিড়ম্বনায় আজকে তালিবান। এই তালিবান শব্দটাই বিকৃত। তালেবান, তালেব মানে ছাত্র, তালেবান মানে ছাত্র দল। সেই ছাত্র দলকে তৈরি করেছিল কারা? রাশিয়ার বিরুদ্ধে একটা শক্তি তৈরি করার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি করা হয়েছিল সীমান্তবর্তী অঞ্চলে। এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হতো, আর দুর্গ সদৃশ মাদ্রাসা অস্ত্র শিক্ষা দেওয়া হতো। সেখানেই তালিবানি আদর্শের সৃষ্টি, আর যার নেপথ্যে ছিল একদা আমেরিকা রাশিয়াকে ধ্বংস করার জন্য। আর সেখান থেকে সৃষ্টি সেই লাদেনের বন্ধুত্ব, আল কায়দা, নাজিবুল্লাহ সরকারকে ধ্বংস করে নাজিবুল্লাহ তৎকালীন প্রেসিডেন্ট, রাশিয়াপন্থী প্রেসিডেন্ট, তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছিল এবং ইউএন কাউন্সিলের অফিস থেকে টেনে বের করে। ভয়ঙ্কর সেই দিন, ভুললে চলবে না একদম। আজকে এই ছাত্র দল তারা এক মদমত্ত হয়ে উঠে, ধর্মীয় মদমত্ত। রবীন্দ্রনাথ বলেছিলেন একদা, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আক্তারদা যা বলছেন, আমেরিকা বানিয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন, আমেরিকাকেই তা ভুগতে হবে। সত্যি কিন্তু আমেরিকা স্বস্তিতে নেই। বাইডেন প্রশাসনের উপর বিরাট চাপ রয়েছে, কথা ঠিক, তবে আশঙ্কা সব থেকে বড় আরো একটা টুইন টাওয়ার হবে না তো? দেখুন, 2001-এর 11ই সেপ্টেম্বর আমেরিকায় আল কায়দা হামলা, টুইন টাওয়ার ধ্বংস, 2996 জনের মৃত্যু। আফগানিস্তানে তালিবানি রাজ ফেরার পর আবার আশঙ্কার মেঘ মার্কিন মুলুকে। আবার একটা 9/11 দেখতে হবে না তো? সতর্ক মার্কিন প্রতিরক্ষা সদর দফতর, পেন্টাগন। পেন্টাগনের আশঙ্কা, তালিবান ক্ষমতায় ফিরতেই দুনিয়া জুড়ে সন্ত্রাসীরা নতুন করে জোট বাঁধবে। আফগানিস্তানকে কেন্দ্র করে জঙ্গিরা সক্রিয় হবে। আইএস, আল কায়দা নতুন করে সংগঠিত হচ্ছে। জেল থেকে 5000 জঙ্গিকে মুক্ত করে দিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে 2001 থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি রাখার পক্ষে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়াচ্ছে প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পেনেট্টার পর্যবেক্ষণ। ওবামা প্রশাসনের এই কর্তার মতে, তালিবানি রাজ আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি। আইএস, আল কায়দাকে মদত দেবে তালিবান। আফগানিস্তান হয়ে উঠবে সন্ত্রাসের স্বর্গরাজ্য। আফগানিস্তানকে দুনিয়া জোড়া সন্ত্রাসের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হবে বলে আশঙ্কা করছে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। জো বাইডেন প্রশাসন অবশ্য বলছে তাদের অগ্রাধিকার কাবুলে আটকে থাকা 15,000 মার্কিনীকে ফেরানো। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, তালিবানের এই বাড়বাড়ন্তের আঁচ কি কোনোভাবেই পায়নি সিআইএ? সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। নিউজ 18 বাংলা। আশঙ্কা তার মানে শুধু কিন্তু সিকিউরিটি থ্রেটের মুখে শুধু আমাদের দেশ নয়, আমেরিকাও। জ্যোতির্ময় বাবু, আমেরিকার এক্ষেত্রে বাইডেন প্রশাসনের উপর চাপ, সিকিউরিটি থ্রেট। আমেরিকা কি করতে পারে এই অবস্থায়? আমেরিকা তার হাইটেক যা ব্যবস্থা আছে সেগুলো অবভিয়াসলি ইউজ করবে, এবং সিআইএ অ্যাক্টিভ থাকবে ডেফিনেটলি। তাছাড়া অ্যালাইড যেসব ইন্টেলিজেন্স এজেন্সি, যেগুলো আমরা দেখতে পাবো না, ইন্টারন্যাশনাল রিলেশনসে আমরা আইসবার্গের টিপটা দেখতে পাই, ভেতরে যে 2/3 ডুবে থাকে, সেই ইন্টারন্যাশনাল রিলেশনস হচ্ছে আসল। আরও বেড়ে যাবে, যে এখন তার ঢাকা সরিয়ে নিয়েছে আফগানিস্তান থেকে। কিন্তু আলটিমেটলি কী হবে, একটা জিনিস ক্লিয়ার, এই যে আমেরিকার ডিফিট হলো আফগানিস্তানে, দিস উইল ইন্সপায়ার টেররিস্ট অল ওভার দ্য প্লেসেস, জিহাদিস্ট, যারা এবার দেখবে যে এর থেকে ইন্সপিরেশন যে একটা সুপার পাওয়ারকেও আমরা বেকায়দায় ফেলতে পারি। এই ইন্সপিরেশনটা ডেঞ্জারাস। এখন ইউরোপ সবাই মাথা চুল করছে। প্রথম কথা, রেফিউজির একটা গ্রুপ যাবে, রেফিউজির ভেতরে আবার এই টেররিস্ট থাকতে পারে। হ্যাঁ, এবং ড্রাগস বাড়বে, আর হিউম্যান রাইটস তো ছেড়ে দিলাম। কিন্তু এখন এই টেরোরিজমের যে উস্কানিটা এলো, যে এনকারেজমেন্টটা,
সেইটার দিকে তাকিয়ে এখন সারা পৃথিবী মাথা চুল করছে, ইনক্লুডিং ইন্ডিয়া এবং আফগানিস্তানের যারা নর্থে যে কান্ট্রিজগুলো রয়েছে, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এইসব স্থানেরা এখন প্রস্থান করার উপায়। না, কোনোভাবে কি আমেরিকা আবার বাহিনী ফেরাতে পারে? খুব ডিস্টেন্ট হলো সেরকম সম্ভাবনা কি দেখছেন কোথাও? মানে বাইডেন প্রচন্ড চাপে। এই মুহূর্তে নয়, আবার ফিরে আসাটা আনলাইকলি। কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এরা তো ফ্রন্টাল অ্যাটাক করবে না, আমেরিকাকে সামনাসামনি সৈন্য সামন্ত নিয়ে গিয়ে তো অ্যাটাক না, চোরা পথে অ্যাটাক। সেই চোরা পথে আমেরিকা খেলা খেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ। অলরেডি কর্নেল সরকার মাসুদ, আপনার যিনি পাঞ্চিরে মূলত রয়েছেন, সালের সঙ্গে যার এই মুহূর্তে একটা আঁতাতের কথাও সামনে আসছে, তারা অলরেডি আমেরিকাকে চিঠি লিখেছে, আমাদের আরো অস্ত্র দিন, আমরা তালিবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, কিন্তু ইনএডুকেট, আমাদের প্রিপারেশন যথেষ্ট নয়। এটা কি কোনোভাবে আমরা গৃহযুদ্ধ দেখতে পারি? মানে তাতে কি হতে পারে? ইটস কোয়াইট পসিবল। কেন এই কথাটা যেটা উনি প্রফেসরও বললেন যে আমেরিকা ভিতরে ভিতরে একটা গেম খেলবে, এখন ফেস সেভিংয়ে গেছে আমেরিকা, যে ওরা এরকম একটা নিজাক রিয়াকশনে পুরো ফোর্স ওখান থেকে সরিয়ে নিয়ে পুরো আফগানিস্তানকে এমন একটা টার্ময়েলের মধ্যে ফেলে দিয়ে ওয়ার্ল্ড ওপিনিয়ন ওদের এগেনস্টে করে দিয়েছে। সেই জায়গা থেকে আমেরিকা এখন ভিতরে ভিতরে, যেমন বললেন সিআইএ দিয়ে বা নিজের অন্য কান্ট্রির থ্রু দিয়ে বা ডিজিটালি ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ওরা এমন একটা কিছু করবে যেখানে তাদের মাথাটা যাতে নত না করতে হয়, কিন্তু ওখানে আবার ফোর্স ঢোকানো বাইটিং দ্য ডাস্ট হয়ে যাবে। সেই কারণে আমেরিকা হয়তো ফোর্স না ঢোকাতে পারে, কিন্তু অন্য কারোর থ্রু দিয়ে ওখানে একটা কিছু মানে দেখুন, এই 20 বছরে তালিবানদেরকে সরিয়ে দিয়ে একদম গুহাবাসী করে দিয়ে 75,000 তালিবান, কত লোক মরেছে দিয়ে আমেরিকা জানেন? প্রায় 2,500 লোক আমেরিকার সৈন্যবাহিনী মরেছে, 70,000 নিরীহ আফগান মরেছে, $2 ট্রিলিয়ন আমেরিকান ডলার খরচ হয়েছে, বিপুল আয়োজন, সমস্তটা জলে। বিভিন্ন বিশ্বের দেশ, ভারতবর্ষ বিভিন্ন উন্নয়নে ইনভেস্ট করেছে। এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, সমস্যাটা কোথায়? চীন, পাকিস্তান কখনই চাইবে না ভারত আফগানদের মধ্যে একটা সমঝোতা তৈরি হোক, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে তালিবানদের যারা নেতা তাদের অধিকাংশের পরিবার পাকিস্তানে এখন থাকে, অধিকাংশের পরিবার পাকিস্তানে থাকে। আর ব্রিটেন, ব্রিটেন বলে দিয়েছে, তালিবান ব্রিটেনকে বলে দিয়েছে যে তোমরা নিশ্চিন্তে থাকো, রাশিয়াকেও বলে দিয়েছে নিশ্চিন্তে থাকো, আমরা কোনো ডিস্টার্ব করি, ইরানকেও বলেছে। তাহলে চীন একদিকে, পাকিস্তান তো সমর্থন পাচ্ছে এত দেশের, জটিল পরিস্থিতি সমর্থন পাচ্ছে এত দেশের, যা চিন্তার কারণ ভারতের জন্য হতে পারে। আবার আমেরিকা নিজেদের সিকিউরিটি নিয়ে চিন্তা করছে। আক্তার, আমাদের সময় কম, আমি যখন তালিবান নিয়ে এত আলোচনা করছি, এত রকমের তথ্য আপনাদের সামনে আনছি, তখন অমিতাভ বচ্চন নয় কেন? আপনাদের মনে আছে খুদা গওয়া, যা শুটিং হয়েছিল আফগানিস্তানে, তার স্মৃতিচারণ করেছেন অমিতাভ। খুব কষ্টের ছিল সেদিনগুলো, শুনুন। প্রযোজক মনোজ দেশাই প্রথমে আমাকে অতিথি শিল্পী হিসেবে 6 দিনের শুটিং এর কথা বলেছিলেন। পরে দেখলাম আমাকে ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানে শুটিং হয়েছিল। তৎকালীন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ বলিউড ছবির অনুরাগী ছিলেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। শুটিং এর দিনগুলো রাজকীয় অভ্যর্থনা পেয়েছিলাম ওই দেশে। আমাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি। ওখানকার এক বাসিন্দা নিজের পুরো বাড়ি আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। তখন লড়াই চলছে, রাস্তায় সশস্ত্র সৈন্য, ট্যাঙ্ক দেখেছিলাম। ভিভিআইপি গেস্ট হিসেবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল তৎকালীন আফগান সরকার। ফেরার আগের দিন নাজিবুল্লাহ প্রেসিডেন্ট প্যালেসে আমাদের টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ওর এক কাকা ভারতীয় রাগ সঙ্গীত শুনিয়েছিলেন আমাদের। 3রা আগস্ট শেষ হয় শুনানি। বৃহস্পতিবার মামলার রায় দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশ। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগের তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। স্পেশাল ইনভেস্টিগেশন টিমে 3 সিনিয়র আইপিএস, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এবং আইপিএস সুমনওয়ালা সাহু ও রণবীর কুমার। সিবিআই ও সিট 2 তদন্তই চলবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে। সিটের তদন্ত পর্যবেক্ষণ করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। 6 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে সিবিআই ও সিটকে। জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি 7 সদস্যের কমিটির রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিককে দুষ্কৃতী বলে দাবি করা হয়। দুজনেই আপত্তি জানিয়ে মামলায় যুক্ত হতে চান। এই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 4 অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ওই দিন থেকে নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে শুনানি হবে। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন জনস্বার্থ মামলাকারী অনিন্দ্য সুন্দর দাস।
অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর এই নিয়ে তর্ক করতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, আমি সরাসরি আপনার কাছে আসি। সিবিআই, একটা সময় যে সিবিআই কোথায় কোথায় আপনারা চাইতেন, ভোট পরবর্তী হিংসা আপনারা অস্বীকার করে এসেছেন, তার তদন্তে সিবিআই, নির্দেশ কোর্টের, কি বলবেন? দেখুন, হতেই পারে। আমরা কোর্টের রায় নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলবো না, কারণ কোর্টের রায়টা আমরা এক্সামিন করছি, এটা আমরা খতিয়ে দেখছি এবং সর্বাধিক খতিয়ে দেখার পর তারপর রাজ্য সরকার ঠিক করবে যে এই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টে যাব কি যাব না, এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব কি করব না। কিন্তু সবার আগে একটা কথা বলতে চাই যে এনএইচআরসি যার রিপোর্টের ভিত্তিতে এই ধরনের ব্যাপারগুলো এসছে সামনে এবং যেই ধরনের কমেন্ট এনএইচআরসি পরপর করে গেছেন, তা প্রমাণ করে যে এনএইচআরসি বিজেপিরই একটা শাখা সংগঠন এবং বিজেপি তাকে সম্পূর্ণরূপে তাদের শাখা সংগঠন হিসাবে তাদেরকে ইউজ করেছে এবং বিজেপি যেভাবে তাদেরকে বলেছে এনএইচআরসি ঠিক তাই করেছে। বিজেপি এনএইচআরসি একেবারে এনএইচআরসি, আমি আপনার সঙ্গে তর্কের খাতিরে একমত হয়ে বিশ্বজিৎদা জিজ্ঞাসা করছি, এনএইচআরসির রিপোর্ট আমরা ধরে নিচ্ছি বিজেপির শাখা সংগঠন হয়ে কাজ করেছে, আপনার সঙ্গে তর্কের খাতিরে কোর্টের অর্ডার, এর পরও কি আপনারা এক কথায় যেভাবে আগে বলতেন কোনো হিংসা হয়নি বলছেন? আমি আবারও বলছি, যা হয়েছে সেটা 5ই মের আগে হয়েছে এবং সেই 5ই মের আগের জন্য, সেই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যা কিনা বিজেপির আরেকটা শাখা সংগঠন। প্লিজ উত্তর দিন। বিশ্বজিৎ বাবু নিজে আইনজ্ঞ হয়ে বোধহয় রায়টা বা অর্ডারটা ভালো করে পড়ে দেখেননি। আজকের রায়ে পরিষ্কার লেখা আছে দুটো তিনটে কথা, যেটা ওনার কথার উত্তর। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের হাতে আইন ব্যবস্থা ছিল, যেটা এরা বলতে চেষ্টা করছে সেটা সম্পূর্ণভাবে বলেছে ভুল ব্যাখ্যা। কখনোই ইলেকশনের কমিশনের হাতে কোনো সময়ের জন্য রাজ্যের আইন ব্যবস্থা ছিল না। এটা হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চ বলছে, ছোটখাটো না, উনি জানেন তার গুরুত্ব। দ্বিতীয়, তারা বলছেন যে এনএইচআরসির রিপোর্ট পক্ষপাত দুষ্ট নয়, তারা বলছে কোনো পক্ষপাত নেই এর। তারা বলছেন, কারা বলছেন? আমরা না, ওই 5 বিচারপতির বেঞ্চ বলছে। তৃতীয় কি বলছেন? পরিষ্কার বলছেন যে পুলিশ ইনঅ্যাকশন, মারাত্মক অভিযোগকে রাজ্যের পুলিশ লঘু করে দেখেছে, পুলিশ অভিযোগ রেজিস্টার করেনি এবং 5ই মের পর থেকে এখন পর্যন্ত রিপোর্ট পর্যন্ত বলেছেন কি, ডিজির রিপোর্ট 1934টা ঘটনার রিপোর্ট পেয়েছে, সেখানে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্টের সংখ্যা ডিজির রিপোর্ট 2.88%, 3%ও নয়। এবং আরেকটা কথা বলেছেন, যেটা হচ্ছে আমি না উল্লেখ করে পারছি না সেটাতেই, যে অ্যাপলিং অ্যাপাথি, মানে ভয়ঙ্কর ভাবে অকর্মণ্যতা কিংবা অপদার্থতা রাজ্য প্রশাসনের, ভয়ঙ্কর। কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া মানে তো অভিযোগ প্রমাণিত করা যায় না। অভিযোগ তখনই প্রমাণিত যখন সেটা আদালতের সামনে প্রমাণিত। তাহলে এটা আপনারা আপনাদের জয় হিসেবে কিভাবে দেখছেন? না, তার আগে কি বলছেন? গত মাসে হাইকোর্ট বলছেন যে রাজ্য সরকার চোখ বন্ধ করে সবকিছু অস্বীকার করছে, মানে স্টেট গভর্নমেন্ট ইজ অন দ্য ডিনায়াল মুভ। বলছেন যে স্টেট গভর্নমেন্ট করবে না, সাধারণ মানুষের আইনের সুরক্ষা স্টেট গভর্নমেন্ট দিচ্ছে না, সিবিআই কে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এদের ডিনায়াল মুডকে, মানে হাইকোর্ট একেবারে বলেছে এই সরকার আইনের শাসন দিতে পারছে না। আমি প্রথমেই বলেছি আইনের শাসনকে বজায় রাখা। 213টি আসন পেয়ে জিতেছেন, তার আগে আপনাদের সরকার ছিল এখানে। এখন নির্বাচন কমিশনের হাতে ওই সময় আইন শৃঙ্খলা ছিল, এই ব্যাখ্যাটা ভুল। এটা এই হাইকোর্টের 5
বিচারপতির যে বৃহত্তর বেঞ্চ তারা পরিষ্কার জানিয়েছেন। কারণ নির্বাচনের সময় নির্বাচন সংক্রান্ত যে আইন শৃঙ্খলা তার বিষয়ে নির্বাচন কমিশনের সুপারভিশন থাকে, কিন্তু যে প্রতিদিনের যে আইন শৃঙ্খলা সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেন না, সেটা রাজ্য সরকারের যে সরকার থাকে তারই উপরে পর্তায়। দ্বিতীয়ত বিশ্বজিৎ বাবুরা একেবারে, আমি তাকে বলবো এই রায়ের একেবারে শুরুর দিকে গিয়ে সরাসরি একটি প্যারাগ্রাফ যেখানে নন্দীগ্রাম ঘটনার যে মামলা সেই মামলার রেফারেন্স দেয়া আছে, 2001 সালে গড়বেতার একটি ঘটনার উদাহরণ দেয়া আছে এবং সেই সময়কার সরকারের ভূমিকার কথা বলা আছে। যারা জানেন 2010 সালে সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক বেঞ্চ ওই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সেই সময় কমিটি অফ হিউম্যান রাইটস তাদের যে মামলা, সেই মামলাতে খুব পরিষ্কার করে বলেছিলেন কোন কোন ক্ষেত্রে সিবিআই দেয়া যায় এবং সেই সময় বিশ্বজিৎ বাবুর দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী বারংবার কিন্তু সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী সেদিন দাবি করার আগেই পুলিশের হাত থেকে তদন্ত নিয়ে সিআইডিকে দিয়ে করিয়েছিলেন। সেখানে অ্যারেস্ট হতে দেরি হচ্ছিল, তার জন্য তারা কিন্তু সরাসরি সেখানে সিবিআই এর দাবি করেছিলেন। সেখানেই তো প্রশ্ন, শাসন ক্ষমতায় থাকলে সিবিআই খারাপ আর অপোজিশনে থাকলে সিবিআই দরকার, সিবিআই ভালো, সিবিআই করতে পারে সঠিক বিচার। আমরা এই নজির আরো অনেক দেখেছি। আসুন একবার দেখি এই ভোট পরবর্তী হিংসার মামলা একটু পিছন ফিরে ক্রোনোলজিক্যালি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজ্য রাজনীতি গরম, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। 2রা মে ভোটের ফল প্রকাশ পায়, 5ই মে শপথ নেয় নতুন সরকার। হিংসার ঘটনা ঠিক কবে ঘটেছে? 2রা মে থেকে 5ই মের মধ্যে যখন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন, নাকি 5ই মে সরকার গঠনের পরে যখন আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের হাতে? মূলত এই প্রশ্নেই হাইকোর্টে জোরালো সওয়াল জবাব চলেছে। হাইকোর্টের নির্দেশে সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন এলাকা ঘুরে দেখে মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেয় 7 সদস্যের কমিটি, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। রাজ্য সরকারের আইনজীবীদের অভিযোগ, কমিটির সদস্যরা মূলত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গেই কথা বলেছেন। কমিটির একাধিক সদস্যের বিজেপি যোগের অভিযোগেও সুর চড়ান তারা। পাল্টা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, আদালতের নির্দেশ মেনেই কাজ করেছে কমিটি। কমিটির রিপোর্টে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে কুখ্যাত দুষ্কৃতী বলা হয়। একে চ্যালেঞ্জ করে মামলা করেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। 3রা অগস্ট এই মামলার শুনানি শেষ হয়। বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ দা, এটা নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় হাতিয়ার হতে পারে কোর্টের আজকের অর্ডার। আপনারা কিভাবে রাজনৈতিক মোকাবিলা করবেন? বিজেপি কিভাবে এটাকে দেখবে সেটা আমাদের দেখার দরকার। অলরেডি বলছে এটা তাদের জয়। অনেক কিছুই দেখে। বিজেপি আগে দেখুক যে আইন শৃঙ্খলা না আমার কথা শেষ করতে দিন। আইন শৃঙ্খলার অবস্থাটা পশ্চিম বাংলায় ওনারা কতটা উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, ওনাদের সভাপতি দিলীপ বাবু কি ধরনের বক্তব্য রেখেছেন, কিভাবে বলেছেন যে পুলিশকে মারো এবং দরকার হলে আমরা জিতে এলে তৃণমূল কর্মীদের বাড়ির থেকে টেনে এনে মারবো। এখনো বলছেন উনি যে বদলার রাজনীতি নিতে হবে, রিভেঞ্জের রাজনীতি নিতে হবে, মেরে আসো তারপর আমার কাছে আসো, এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপি একটা ফ্যাসিস্ট দল, যেইভাবে তারা ত্রিপুরায় যেভাবে তারা আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর এবং নেতাদের ওপর যেইভাবে প্রশাসনিক ব্যবস্থা কেন এখনো তো করতে পারেন, উস্কানিমূলক বক্তব্যের জন্য গ্রেফতার করা উচিত ছিল। আপনাদের কর্মীরাও আহত হয়েছেন। আজকে ত্রিপুরাতে তাদের এমএলএ বলছে যে তালিবানি কায়দায় তৃণমূলের কর্মী নেতাদের ধরে মারো। আমরা বাংলার কথায় আসি, বাংলা কোর্ট অর্ডার বাংলার উপরে। বিশ্বজিৎ দা, যখন কোর্টে মামলা হচ্ছে ভোট পরবর্তী হিংসায় আপনাদের মদতের জন্য, আপনারা কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় যাচ্ছেন না, কোর্টে যাচ্ছেন না? এইবারে রইল হাইকোর্ট, এইবারে রইল হাইকোর্টের রায়। হাইকোর্টের রায় আমরা চ্যালেঞ্জ করতেই পারি। আমরা এই রায়কে খতিয়ে দেখছি। আমি আবারও বলছি যে এই রায় মানে শেষ কথা না, এই রায়টা তদন্তের নির্দেশ, তার মানে অভিযোগ প্রমাণিত নয়। কিন্তু এটা কত বড় ধাক্কা। আমরা বিজেপির উত্তর নেব একটা ছোট্ট ব্রেকে। এই মুহূর্তেই আমাকে যেতে হবে, এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবে।
বিরতির আগেই থামিয়েছিলাম জয়প্রকাশ মজুমদারকে। জয়দা, এটা রাজনৈতিক ডিভিডেন্ড ছাড়া আপনাদের আর কি করবে? এটা তো প্রমাণিত নয়। না না, প্রমাণের কথা না, এটা একটা ছিল ইনকোয়ারি কমিটি, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তাদের রিপোর্টের উপর ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে। তারপরে যেটা আসবে, যেটা একদম সম্পূর্ণভাবে রাজ্য সরকার বলছিল কিচ্ছু হয়নি, না কিছুই ঘটনা নয়, তার পরিপ্রেক্ষিতে আমি বলি আজকের যে রায় হয়েছে এটা ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সংবিধানের জয় হয়েছে, সাধারণ মানুষের অধিকারের জয় হয়েছে। আরেকটা কথা আমি না বললেই নয়, যে এখানকার সন্ত্রাস রাজ, জঙ্গল রাজ, পুলিশ রাজ, তার বিরুদ্ধে আজকের যে রায়, তার সঙ্গে একটা জিনিস যোগ করে দিই, বিশ্বজিৎ বাবুর মতন লয়ার তো আছেন এখানে। আপনি শুনে নিন, আজকে কিন্তু দেখুন এখানকার এজি কিশোর বাবুর ওপরে এরা কিন্তু কিশোর দত্তের উপর ভরসা করতে পারেননি। সেই বহিরাগত অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, বিশ্বজিৎ বাবুকে ডাকেননি। শুরু থেকে পশ্চিমবঙ্গের সরকারের জন্য কেন এই দিল্লির লয়ারের ওপর এই সরকার উত্তর দিন বিশ্বজিৎ বাবু, কেন আসতে পারবেন না? যে কোনো লয়ার দেশের কাজ করতে পারেন। এটা সরকারের প্রেরণা, এটা সরকার ঠিক করবে। আইনজীবী হিসাবে সরকারের আইনজীবী কোটি টাকা এরা খরচ করেন, সেটা যদি মনে হয় তাদের এরকম লয়ার দরকার, দাঁড় করাতে পারবেন না, আপনাদের রাজনৈতিক অবস্থান হতে পারে। শুনুন, আলটিমেটলি দিল্লির ওপরেই এদের ভরসা, এই তৃণমূল কংগ্রেসের, সেটাই বলতে চাইছি। এই আলোচনা থেকে অন্তত এটুকু পরিষ্কার, জয়দারা বলছেন এটা তাদের জয়, জয়দারা বলছেন এটা ধাক্কা রাজ্যের জন্য। রাজ্য কিন্তু পাল্টা গুটি অনেকদিন আগে থেকে সাজিয়ে রেখেছে। ওই যে রিপোর্টের ভিত্তিতেই রায়, সেই রিপোর্ট একটা বায়াসড কমিটির রিপোর্ট। রাজনৈতিক এই আকচাকচিতে কে বেশি ফায়দা তুলতে পারে আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে। তবে আজ জনতার দরবারে শেষে একদম অন্য একটা ছবি, এক বিধায়কের কথা আপনাদের বলি, যিনি বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছেন। কেন, এবার দেখুন। আমি চন্দনা বাউরি ঈশ্বরের নামে শপথ করিতেছি। বিধায়ক হয়ে 4 মাসও কাটেনি, তার মধ্যেই স্বামী সন্তানকে ছেড়ে গাড়ি চালক তথা দলীয় কর্মীকে বিয়ে করার অভিযোগ উঠল শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। কি বলবো স্যার, বলার কিছু নাই। আমার স্বামী আমার কোনোদিনই কথা শুনে না, একবার তো বলো না ভুল করে চন্দনা বাউরি, আর চন্দনা বাউরি কি জানতাম না চন্দনা বাউরি এরকম মেয়ে ছিল ওটা, আজ এমএলএ হয়ে তুই এরকম করলি কাজটা। অভিযোগ, বুধবার বাঁকুড়ার দেউলি মন্দিরে বিয়ে করেন চন্দনা বাউরি এবং কৃষ্ণ কুণ্ডু। এরপরই নিরাপত্তা চেয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় হাজির হন দুজনে। বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যান বিধায়ক। দাবি করেন বিয়ে করেননি। এটা আমাদের পারিবারিক সমস্যা, যার জন্য আমি রেগে থানাতে গিয়েছিলাম এবং আমাদের স্বামী স্ত্রীকে সমস্যা সমাধান করে ফিরে আজকে আমরা ফিরে এসেছি। এটা একটা অপোজিশন পার্টি কুসার ওঠাচ্ছে, আমি শুনেছি যে উল্টোপাল্টা বলা হচ্ছে আমার নামে। আমার দুজনের স্বামী স্ত্রী একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাতে কেস করা হয়েছিল, যে কেস করার পর ওখানে থানাতে ছিল এবং সিআরপি 3 জনও ছিল ওইখানে থানার মধ্যেই ছিল। ছবি তো এখানে অনেক রকম বানানো যায়, ওই ছবি তো দেখে আমাদের কান দিয়ে লাভ কিছু নেই। এই ঘটনার জানাজানি হতেই শোরগোল। আমাদের নিজেদেরই লজ্জিত মনে হচ্ছে যে আমরা বিজেপি করি, কেননা আমরা কর্মীতে সব আমাদেরকে তুচ্ছ ভাবছে, সব আমাদেরকে ঠাট্টা করছে। শালতোড়া বিধানসভার যারা আমাদের নাগরিক, তারা এই রকম একজন চরিত্রহীনা মাকে ভোট দিয়ে তারা মস্ত বড় ভুল করেছেন। পেশায় রাজমিস্ত্রির স্ত্রী চন্দনা বাউরি বিধানসভায় প্রার্থী হতেই শোরগোল। এবার বিধায়ক হওয়ার পরেও শিরোনামে। গাড়ি চালক কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছেন। তার দাবি, চন্দনা বাউরির সঙ্গে বিয়ে হয়েছে তার স্বামীর, যা মানতে নারাজ বিজেপি বিধায়ক। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।